আমি তোমাদেরকে এমব্রায়োলজি কোর্সের ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট সিস্টেমস এই চ্যাপ্টারটির ডেভেলপমেন্ট অফ ইউরোজেনিটাল সিস্টেম গত ক্লাসে শুরু করেছিলাম। যেহেতু এখানে দুটি সিস্টেম ইউরিনারি সিস্টেম এন্ড জেনিটাল সিস্টেম একসাথে এমব্রায়োলজিক্যালি কানেক্টেড, এই জন্য দুটি সিস্টেমকে একসাথে পড়াবো। এই জন্য এই অংশটা, এই চ্যাপ্টারের এই অংশটা অনেকখানি বড়। তারপরও গত ক্লাসে খুবই অল্প পরিমাণ পড়িয়েছি, বাকিটা আজকে শেষ করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিবে, যখন যেটা বলবো মনোযোগ দিবে, কোথা থেকে কি হচ্ছে বোঝার চেষ্টা করবে, তাহলে বিষয়টা বুঝতে তোমাদের সহজ হবে। এবং যদি মূল জিনিসটা কোথা থেকে কোনটা কিভাবে অরিজিন করতেছে এটা ধরতে পারো, তাহলে বাকিটা আর মুখস্থ করতে হবে না, নিজের ভাষায় তুমি লিখতেও পারবে। আমরা ইউরোজেনিটাল সিস্টেমের যে মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ইউরিনারি সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট অর্গান কিডনি, এই কিডনির ডেভেলপমেন্টটা দেখব। কিডনির ডেভেলপমেন্টটা বেশ ইন্টারেস্টিং এবং এটা একটু বুঝতে হবে। এটা কি দেখাচ্ছি বলতো? ছবিটা কি দেখাচ্ছি? স্যার কিডনির প্রস্তুতছেদ। হ্যাঁ, কিডনি এখান থেকে অরিজিন করবে, কিন্তু আমি মূলত এখানে যে 3 জার্ম লেয়ার্স ওই ছবিটা দেখিয়েছি। উপরেরটা হলো অ্যাক্টোডার্ম, মাঝখানে আছে মেসোডার্ম আর নিচের দিকে আছে এন্ডোডার্ম। দেখো, অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাহলে আমরা একটু এই যে রেড মার্ক করা অংশ, এই জিনিসটা কি আমরা একটু দেখি। কি মেজর পার্ট অফ ইউরোজেনিটাল সিস্টেম ডেভেলপস ফ্রম মেসোডার্ম। মেসোডার্মের অংশ থেকে এই মেজর পার্ট মানে ম্যাক্সিমাম অংশটা কভার করবে হলো মেসোডার্ম থেকে। কোন সিস্টেমের? ইউরোজেনিটাল সিস্টেমের। এই যে এটা কোথা থেকে হবে? derived from the primary mesenchyme that migrate through the primitive streak. primitive streak এর কথা মনে আছে তোমাদের? around the 4th week যখন তা এমব্রায়ো ডেভেলপ করছিল, এমব্রায়োর কর্ডাল পার্টে একটা মিডিয়ালি একটা লম্বা লাইন ছিল, এটা হলো প্রিমিটিভ স্ট্রিক। মনে আছে কিনা? জি স্যার। ওই প্রিমিটিভ স্ট্রিক দিয়ে কিন্তু ডেরাইভ ফ্রম দ্য প্রাইমারি মেসেনকাইম দ্যাট মাইগ্রেট থ্রু দ্য প্রিমিটিভ স্ট্রিক। এই অরিজিন দিয়ে, এই রিজিয়ন দিয়ে অরিজিন করবে, যেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। মেসোডার্ম কিন্তু মেসোডার্মের আবার অংশ আছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। ইন্টারমিডিয়েট মেসোডার্ম কোথায়? ইজ সিচুয়েটেড বিটুইন দ্য সোমাইটস এন্ড লেটারাল মেসোডার্ম। এই যে রেড মার্ক করা আমি দেখিয়েছি, দেখো রেড মার্ক করা, এটাই হলো মূলত ইন্টারমিডিয়েট মেসোডার্ম। এই ইন্টারমিডিয়েট মেসোডার্মটাই আলটিমেটলি হবে কি? ইউরোজেনিটাল রিজ। এবং এখান থেকে দেখো উপরের দিকে আছে সোমাটিক এবং নিচের দিকে আছে স্প্লাঙ্কনিক মেসোডার্ম বর্ডারিং দ্য সিলম। এর মাঝখানেই হলো মূলত সিলম। মাঝখানের যে ফাঁকা অংশটা এটা হলো সিলম বা ক্যাভিটি কাভারিং। এই সিলমটা কিন্তু আলটিমেটলি পেরিটোনিয়াল ক্যাভিটি হবে। পেরিটোনিয়াল ক্যাভিটি হলে কি হবে? এবং পেরিটোনিয়াল ক্যাভিটি উপরের দিকে সোমাটিক মেসোডার্ম আর নিচের দিকে হলো স্প্লাঙ্কনিক মেসোডার্ম। এটা এবং সোমাইটের মাঝখানে হলো ইন্টারমিডিয়েট মেসোডার্ম, যেটা থেকে ইউরোজেনিটাল রিজ ডেভেলপ করবে। এই যে একটা এমব্রায়োর ছবি দেখো, এখানে প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস এবং মেটানেফ্রোস, এই যে লম্বা পাতার মতো যে জিনিসটা লাল, তারপরে নিচের দিকে নীল, এই যে অংশটা, এটাই হলো মাউস পয়েন্টারের মাথায় বোঝা যাচ্ছে? জি স্যার। মাউস পয়েন্টারের মাথা খেয়াল করো, 3টা ছবিতে মাউস পয়েন্টারের মাথায় এটাই হচ্ছে লম্বা, যেটা ইউরোজেনিটাল রিজ। এই ইউরোজেনিটাল রিজটা হলো এখান থেকেই মূলত অরিজিন করবে কি? ইউরোজেনিটাল সিস্টেমের মেজর পার্ট। তাহলে এর 3টা অংশ আছে। মাউস পয়েন্টারের মাথায় সামনের দিকে আছে প্রোনেফ্রোস, মাঝখানের দিকে লম্বা ইলংগেটেড অংশ এটা হলো মেসোনেফ্রোস, পিছনের দিকে এই অংশটা এটা হলো মেটানেফ্রোস। আমরা শুধু ইউরোজেনিটাল যে কর্ড বা নেফ্রোজেনিক কর্ড
আমরা নেফ্রোজেনিক কর্ডটাকে তিনটা অংশে দেখিয়েছি এখানে, নেফ্রোজেনিক কর্ড জুম করে, সেটা হচ্ছে প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস এন্ড মেটানেফ্রোস। দেখো, প্রোনেফ্রোস, মেসোনেফ্রোস, মেটানেফ্রোস। ইন্টারমিডিয়েট মেসোডার্ম ফর্মস ইউরোজেনিটাল রেজ, যেটা বলছিলাম, এটার দুইটা অংশ থাকে। একটা হচ্ছে নেফ্রোজেনিক কর্ড। নেফ্রোজেনিক কর্ডটা কি লেটারালি থাকে, মাঝখানে একটা এলং লম্বা অংশ থাকে যেটা জেনিটাল রিজ, এবং লেটারালি থাকে হচ্ছে নেফ্রোজেনিক কর্ড। নেফ্রোজেনিক কর্ড থাকে লেটারালি, যেখান থেকে কিডনি ডেভেলপ করবে, আর মাঝখানে আছে জেনিটাল রিজ, এখান থেকে কি করবে, ওভারি, টেস্টিস এবং জেনিটাল ট্র্যাক্ট ডেভেলপ করবে। এই ছবিটা মনে রাখো, এই ছবিটা এবং আগের ছবিটা, এই দুটা ছবি যদি যার মাথায় ঠিক মতো গেঁথে থাকবে, তার জন্য ইউরোজেনিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট বোঝাটা অনেক সহজ হবে। আচ্ছা, এরপরে দেখো, মূলত হচ্ছে তিনটা কিডনি ডেভেলপ করে, তিনটা কিডনি অথবা কিডনির তিনটা অংশ ডেভেলপ করে, প্রো, মেসো এবং মেটা। যেটা বলছিলাম, সামনে প্রো, মাঝখানে লম্বা বা অনেক বড় অংশ জুড়ে মেসোনেফ্রোস, এবং পিছনের দিকে আছে অর্থাৎ কডাল পার্টে আছে ক্লোজ টু ক্লোয়াকা, সেখানে আছে মেটানেফ্রোস। এখানে কি ইস বাইলেটারাল নেফ্রোজেনিক কর্ড, যেটা বলে ফেলেছি। দ্য প্রোনেফ্রোস এবং মেসানেফ্রোস কি সিমিলার টাইপ অফ ডেভেলপমেন্ট। কেন? নেফ্রোজেনিক কর্ড, মেসোডার্ম, যে মেসোডার্ম আন্ডারগোস সেগমেন্টেশন, এই যে সেগমেন্টেশন হয়, এন্ড সেগমেন্টস বিকাম টিউবিউল দ্যাট ড্রেন দ্য ডাক্ট, এটা ডাক্ট হিসাবে কাজ করবে। ইভেনচুয়ালি দ্য টিউবিউলস ডিসইন্টিগ্রেট, সেটা আরো পরে দেখতে পাবে যে কিভাবে হয়ে গেল। এই যে দেখো প্রোনেফ্রোসটা কি? প্রোনেফ্রোস হলো নন ফাংশনাল, অর্থাৎ এটা থেকে অ্যাক্টিভ কোনো কিডনি তৈরি হবে না। তাহলে কি হবে? প্রোনেফ্রোসটা মূলত 7 থেকে 8টা প্রিমিটিভ টিউবিউল এবং প্রোনেফ্রিক ডাক্ট দিয়ে, এই যে লেটারালি টিউবিউল, মিডিয়ালি একটা ডাক্ট, এটা দিয়ে তৈরি। ডাক্টটা কি গ্রোস কডালি এন্ড টার্মিনেটস ইন দ্য ক্লোয়াকা, একদম পিছন পর্যন্ত চলে আসবে ডাক্ট হিসাবে, এবং এই ডাক্টটা ধীরে ধীরে ডিজেনারেট করে, মিশে যায়। দ্য প্রোনেফ্রিক ডাক্ট পারসিস্ট অ্যাজ এ, মিশে যায় এবং কন্টিনিউস অ্যাজ এ, পিছনের দিকে চলে আসে কি, অ্যাজ এ মেসোনেফ্রিক ডাক্ট। মেসোনেফ্রিক যেটা যেটা সবচেয়ে বড় অংশ, এটাও হলো মূলত নন ফাংশনাল। এখানে 70 থেকে 80টা টিউবিউল থাকে, যেটা দিয়ে মেসোনেফ্রিক ডাক্ট তৈরি হয়। ওয়ান এন্ড অফ দ্য ইস্ট টিউবিউল সারাউন্ডস দ্য গ্লোমেরুলাস। এই জিনিসটা বোঝার দরকার আছে, এক একটা টিউবিউল সামনের দিকে কি থাকবে, গ্লোমেরুলাসকে কাভারিং করে থাকবে। আদার এন্ড কোথায় থাকবে? মেসোনেফ্রিক ডাক্টের সাথে কানেক্টেড থাকবে, এবং এই মেসোনেফ্রোসটা এক সময় ডিজেনারেটেড হয়ে যাবে, অর্থাৎ মিশে যাবে, অমিটেড হয়ে যাবে। বাট দ্য মেসোনেফ্রিক ডাক্ট কন্টিনিউস becomes epididymis and ductus difference, and some tubules that becomes incorporated within the testis, এবং টেস্টিসের অনেক টিউবিউল হয়, যেটা হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস, এর পিছনে আছে রেটিটেস্টিস, এর কিছু কিছু অংশ তৈরি হয় এই মেসোনেফ্রিক ডাক্ট থেকে। সেটা আরো পরে দেখবো আমরা। এরপরে এসে ফাইনালি আমরা যদি যেটা বলছিলাম তোমাদেরকে, মেসোনেফ্রোসের সামনের দিকে থাকে গ্লোমেরুলাসের সাথে কানেক্টেড। এই যে দেখো গ্লোমেরুলাস, বুঝতে পারছো? গ্লোমেরুলাস, জি স্যার। গ্লোমেরুলাস বোঝা যায়? জি স্যার। গ্লোমেরুলাসটা আসলে কি? হোয়াট ইজ গ্লোমেরুলাস? ইউরিন ফরমেশন, ইউরিন ফরমেশন, কাজ করে স্যার, ফাঁকনি হিসেবে কাজ করে। কিডনির অন্যতম একটা অংশ। কিন্তু আমরা যদি আরো সহজ করে বলি যে আসলে কি জিনিস এটা, গ্লোমেরুলাস ইজ দ্য টাফট অফ ক্যাপিলারিস। অনেকগুলি ক্যাপিলারিস প্যাকড হয়ে থাকে, অনেক ক্যাপিলারিস এখানে প্যাকড হয়ে থাকে। এটাকে বলবো টাফট অফ ক্যাপিলারিস। এটা হলো গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসকে কভার করে থাকে এই যে এটা হলো মেসোনেফ্রিক ডাক্ট, মেসোনেফ্রিক
টিউবিউল মেসোনেফ্রিক ডাক্ট। বোঝা গেছে? যেটা তৈরি হয়েছিল মেজোনেফ্রস থেকে। আচ্ছা, এরপরে ফাইনালি এসো মেটানেফ্রস, এবং এই মেটানেফ্রসটাই মূলত হলো ফাংশনাল কিডনি, যেটা অ্যাকচুয়ালি কিডনি তৈরি করবে এই মেটানেফ্রস থেকে। তাহলে গিভস রাইজ টু অ্যাডাল্ট কিডনি অ্যান্ড ইউরেটার, কিডনি এবং একই সাথে ইউরেটার তৈরি করবে। কোথায় থাকে বা অরিজিনেট কোথা থেকে করে? পেলভিক রিজিয়নে এটা তৈরি হয়, তবে এমব্রায়োনিক স্টেজে এটা অ্যাবডোমেন পর্যন্ত বিস্তৃত বা এক্সটেন্ডেড বা প্রসারিত থাকে। মজার বিষয় হলো এটা যখন তৈরি হয় এটা লবিউলেটেড আকারেই তৈরি হয় ইন মোস্ট অফ দ্য স্পিসিস, কিন্তু পরবর্তীতে এটা স্মুথ হয় ইন মোস্ট অফ দ্য স্পিসিস। খুব মজার বিষয়। তবে তোমাদেরকে যখন কিডনি পড়িয়েছি তখন দেখিয়েছিলাম যে বোভাইনের কিডনি কেমন, বোভাইন কিডনি কেমন, মানে গরুর। Lobulated. হ্যাঁ বলো, রিয়াদ কি বলেছে? Lobulated. এক্স্যাক্টলি, বোভাইনের কিডনি সারা জীবন লবিউলেটেড থাকে, অর্থাৎ কিডনিটা যখন ডেভেলপ করে তখন লবিউলেটেড থাকে ইন মোস্ট অফ দ্য স্পিসিস, কিন্তু যখন এটা ম্যাচিউর হয়ে যায়, বড় হয়, তখন মোস্ট অফ দ্য স্পিসিস এটা হলো স্মুথ হয়ে যায়। লবিউলেটেড থাকে খুবই কম অ্যানিমালের ক্ষেত্রে, যেমন হলো ক্যাটল। তাহলে আমরা কিডনির যেটা দেখছিলাম যে মেসোনেফ্রস, তাহলে এই মেসোনেফ্রস অংশটা কোথা থেকে তৈরি করে? মূলত দুইটা অংশ থেকে মেসোনেফ্রস তৈরি হবে। মেসোনেফ্রস তৈরি হবে, একটা হবে ইউরেটারিক বার্ড থেকে। ইউরেটারিক বার্ড কোনটা? এই যে তোমাদের মনে আছে কিনা, যখন তোমাদের তৈরি হয়েছিল অ্যালান্টয়েসের পিছনে কি তৈরি হয়েছিল? ইউরিনারি ব্লাডার তৈরি হয়েছিল। ইউরিনারি ব্লাডারের জাস্ট কর্ডো ডরসাল সারফেসে ইউরেটারিক বার্ড তৈরি হবে। Grows out of the mesonephric duct near the cloaca, the bud develops into the ureter, renal pelvis, and the numerous collecting ducts. আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে মেসোনেফ্রোজেনিক মাস। এই মাস থেকে মূলত তৈরি হবে হচ্ছে নেফ্রোস বা কিডনির মূল অংশটা। আমরা একটু ছবি দেখি তাহলে বুঝতে পারবো। এই যে দেখো, এটা হচ্ছে ইউরেটারিক বার্ড তৈরি হচ্ছে। এই যে ইয়েলোইশ যে অংশটা, এটা হলো ইউরেটারিক বার্ড তৈরি হচ্ছে। ইউরেটারিক বার্ড, বার্ড 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 এই ইউরেটারিক বার্ডটা হলুদ যে অংশটা ধীরে 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 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এবং প্রতিটা যে মেডুলা, মেডুলা ভেদ করে কর্টেক্সের দিকে একদম কালেক্ট টিউবিউল আকারে যে কিডনির কর্টিক্যাল যে টিস্যু, কর্টিক্যাল টিস্যুকে ইনভেড করে। ছবিটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। এই জিনিসটা কিন্তু, এই ছবিটা খুবই ক্লিয়ার এবং খুবই কি বলবো, একদম ক্রিস্টাল ক্লিয়ার বলতে যেটা বোঝায় যে একটা ইউরেটারিক বার্ড তৈরি হলো। আগে দেখো, ইউরেটারিক বার্ড তৈরি হলো, আগের ছবিটা ইউরেটারিক বার্ড তৈরি হয় ধীরে 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 ধীরে, কিভাবে সেটা কি হলো, ইউরেটার হলো, এবং কিডনির কি হলো, রেনাল পেলভিস তৈরি হলো, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, এবং কালেক্টিং টিউবিউলস তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে এসো, আমি কিডনি পড়ালাম, এর আগে কিন্তু তোমাদের গত ক্লাসে বলেছিলাম কিভাবে ইউরিনের ব্লাডার এবং ইউরেটার তৈরি হয়। ইউরেটার তো তোমরা দেখলে, আর ইউরেথ্রা তৈরি হয়, ঠিক আছে? তো এভাবেই মোটামুটি ইউরিনারি সিস্টেম ডেভেলপ করছে। জিনিসগুলো যারা মনোযোগ দিয়ে লেকচার শুনেছো তারা মোটামুটি বুঝে গেছো, আর কমপক্ষে যদি একবার পড়ো ইনশাল্লাহ অনেক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কোশ্চেন থাকলে মোস্ট ওয়েলকাম। এখন আমি ইউরিনারি সিস্টেমকে একটু ফোকাস করার চেষ্টা করছি। আমাদের হাতে যা সময় আছে এটাতে মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার আইডিয়া দিতে পারবো বলে বিশ্বাস করি। দেখি, প্রথমে যখন গোনাড, মানে আমরা প্রথমে যখন জেনিটাল সিস্টেম দেখবো, জেনিটাল সিস্টেমের যে মেজর পার্ট, অর্থাৎ মূল যে অ্যাক্টিভ পার্ট, সেটা হলো গোনাড। এবং এই গোনাডটা যখন তৈরি হয়, মজার বিষয় হলো গোনাডটা মেল ফিমেলের যে অর্গান বা যা যা দরকার হয়, মেল ফিমেলের ক্ষেত্রে শুরুতে একই রকম থাকে। অর্থাৎ প্রাথমিক স্টেজ অফ ডেভেলপমেন্ট, আর্লি স্টেজ অফ ডেভেলপমেন্টটা এদের হচ্ছে সেম, কিন্তু আলটিমেটলি লেটার স্টেজে গিয়ে এটা ডিফারেন্সিয়েটেড হয়ে যায়, দুই রকম হয়ে যায়।
সেটা কখন হয়ে যায়? আমরা প্রথমে কমন পার্টটা দেখে নেই, সাধারণ পার্টটা, যেটা দুইটা মেল ফিমেল সবার জন্য কমন। আমরা এটা দেখতে পাচ্ছি হচ্ছে কি, এটা কি জেনিটাল রিজ। জেনিটাল রিজ, এই যে ছবিটা খেয়াল করো, এটা হলো জেনিটাল রিজ অ্যাপিয়ার্স মিডিয়ালি অন দা ইউরোজেনিটাল রিজ। ইউরোজেনিটাল রিজের যে মিডিয়াল পার্ট আছে এখানেই মূলত হচ্ছে কি জেনিটাল রিজ। এই জেনিটাল রিজ থেকেই গোনাড অফ মেল এন্ড ফিমেল ডেভেলপ করবে। নেক্সট টু দা ওলফেয়ান অর মেসোনেফ্রিক ডাক্ট ইজ দা মুলেরিয়ান ডাক্ট। এই ওলফিয়ান ডাক্ট এবং মুলেরিয়ান ডাক্ট, এই দুটা জিনিস মনে রাখবে। এই দুটা জিনিস থেকে দুটা প্যারালাল অংশ তৈরি হয় মেল ফিমেলের ক্ষেত্রে, এবং দুটার ক্ষেত্রে দুটা ভিন্ন অংশ অ্যাক্টিভ। কার ক্ষেত্রে কোনটা অ্যাক্টিভ, কার ক্ষেত্রে কোনটা ইনঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করে দেয় লেটার স্টেজে, সেটা আমরা আরেকটু পরে ক্লিয়ার হব। আচ্ছা, গোনাড তাহলে কোথা থেকে তৈরি হবে? জেনিটাল রিজ থেকে তৈরি হবে, যেটা বললাম। জেনিটাল রিজ কি জিনিস? মেসোনেফ্রোস এরিয়া থেকে তৈরি হবে জেনিটাল রিজ। আবার তাহলে জেনিটাল রিজ কি? আসলে হলো এটা থিকেনিং অফ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম প্লাস হচ্ছে সিলোমিক মেসোথেলিয়াম। ইন্টারমিডিয়েট মেসোডার্ম এবং সিলোমিক মেসোথেলিয়ামের যে থিকেনিং, এটাকেই বলা হচ্ছে ইউরোজেনিটাল রিজ। সরি, এটা হলো জেনিটাল রিজ, এটা জেনিটাল রিজ। এই জেনিটাল রিজ হলো থিকেনিং অফ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম প্লাস সিলোমিক মেসোথেলিয়াম। সিলোমিক মেসোথেলিয়াম, সিলোমের কথা মনে আছে? জি স্যার। সিলোমের কথা যদি মনে থাকে, তাহলে সিলোমের সাথে যে লেগে থাকে কাভারিং পাতলা পর্দা, এখানে হচ্ছে মেসোথেলিয়াম। তোমরা কি জানো মেসোথেলিয়াম কি জিনিস? হিস্টোলজিতে তোমাদেরকে পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে? সিম্পল স্কোমাস টিস্যু, simple squamous tissue covering the blood vessel, that is called endothelium. Simple squamous epithelium covering the other parts of the body, for example coelom or peritoneal cavity, is called mesothelium. ঠিক আছে? তো এইখানে হলো সিলোমিক মেসোথেলিয়ামের থিকেনিং এবং ইন্টারমিডিয়েট মেসোডার্মের থিকেনিং এর মাধ্যমে তৈরি হবে হচ্ছে জেনিটাল রিজ। এই জেনিটাল রিজ থেকে গোনাড তৈরি হবে। এখন গোনাডে দুই ধরনের টিস্যু থাকে, হিস্টোলজি কোর্সে পড়িয়েছে। গোনাডে দুই ধরনের টিস্যু থাকে। এক ধরনের হচ্ছে জার্ম সেল, যেখান থেকে মেল এবং ফিমেল জার্মটা তৈরি হবে, স্পার্ম বা ওভা তৈরি হবে। আর একটা থাকে সাপোর্টিং সেল। সাপোর্টিং সেলগুলি কি করে? কিছু হরমোন তৈরি করে। সাপোর্টিং সেলস ফর্ম দ্য সেলুলার কর্ড অর গোনাডাল কর্ড দ্যাট রেডিয়েটস ইনটু দ্য গোনাডাল রিজ, যেটা গোনাডাল রিজের মধ্যে চলে যায়, ইনভেড করে, ভিতরে ঢুকে যায়, মানে আমরা আঙুল যেভাবে দিই এভাবে ঢুকে যায়। The cells arise from invading mesothelium and disintegrating the mesonephric tubules. এই সেলগুলি ঢোকার পরে, তাহলে সেলগুলি যখন মাঝে মাঝে ঢুকে যাবে, তখন মেসোনেফ্রিক টিউবিউল গুলি আলাদা আলাদা হয়ে যাবে। তোমরা এই ছবিটা খেয়াল করো আর আমার লেকচারটা বোঝার চেষ্টা করো যে জার্ম সেল কোথা থেকে অরিজিন করবে। জার্ম সেল তৈরি হবে হলো ইয়ক সেক এন্ডোডার্ম থেকে। মজার বিষয় হলো মেজর পার্ট অফ দ্য genital system originates from the mesoderm, that is intermediate mesoderm, that is genital ridge, but the germ cells arise from the yolk sac endoderm. It's the part of endoderm. তাহলে দেখো yolk sac, এই যে নিচে যে লম্বা কি বলবো, এটা কলসের মতো যে অংশটা, এটাই কিন্তু এন্ডোডার্ম, এন্ডোডার্মের অংশ। এবং yolk sac, এখান থেকে হলো জার্ম সেল তৈরি হবে। মাউস পয়েন্টার বোঝা যায়? মাউস পয়েন্টার বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। এই মাউস পয়েন্টার এর এখান থেকে, অর্থাৎ মাউস পয়েন্টারের মাথা থেকে ধীরে ধীরে জার্ম সেলগুলি অ্যারাইজ করবে এবং প্রিমিটিভ স্ট্রিক দিয়ে মাইগ্রেট করবে ইন দা ইয়ক স্যাক ওয়াল। ইয়ক স্যাক ওয়ালে তারা মাইগ্রেট করবে। দেন দা প্রিমিটিভ গাট, প্রিমিটিভ গাট মনে আছে? ওই যে ডাইজেস্টিভ সিস্টেমের সময় পড়িয়েছিলাম। অ্যারাউন্ড দা প্রিমিটিভ গাট, finally through the dorsal mesentery they reach to the primitive gonad. ওই যে প্রিমিটিভ গোনাড, the gonadal ridge,
অ্যারাউন্ড দ্যাট প্লেস এই জার্ম সেলগুলি মাইগ্রেট করে এবং অ্যারাইভাল ইনডিউসেস ফার্দার গোনাডাল ডেভেলপমেন্ট। এই জার্ম সেলগুলি যখন মাইগ্রেট করলো অ্যারাউন্ড দ্য গোনাডাল রিজ, জেনিটাল রিজ, তখন এই অর্গানের এই সিস্টেমের ডেভেলপমেন্টটা আরো অ্যাক্সিলারেটেড হয়। তখন কি হয়, জার্ম সেলস প্রলিফারেট এন্ড মাস্ট মাইগ্রেট ইনসাইড দ্য গোনাডাল কর্ড। ওই যে গোনাডাল কর্ড তৈরি হলো সাপোর্টিং সেল থেকে, ওই গোনাডাল কর্ডের ভিতরে এটা প্রবেশ করে। তখন আর কি জার্ম সেলস এবং জার্ম সেলস গুলি সারাউন্ডেড বাই দ্য সাপোর্টিং সেলস। এই পর্যন্ত পড়ালাম যে মেল ফিমেল ক্ষেত্রে কমন। এরপরে শুধু দেখাবো যে ওভারিটা কিভাবে তৈরি হয়েছে। গোনাডাল কর্ডস যেটা সাপোর্টিং সেল থেকে তৈরি হয়েছিল, এই গোনাডাল কর্ডস আন্ডারগো রিঅর্গানাইজেশন such as individual germ cells become surrounded by a sphere of flat supporting cells। অর্থাৎ এই যে জার্ম সেলগুলি গেল, এক একটা জার্ম সেল, এক একটা অ্যাক্টিভ জার্ম সেলগুলি মানে চতুর্দিকে ঘিরে ধরে কি, সাপোর্টিভ সেলগুলি ঘিরে ধরে এক একটা প্রিমোর্ডিয়াল ফলিকল তৈরি করে। নিজের ছবিটাতে দেখো, মাঝের অংশটা মূলত হলো যে কমন স্টেজ, অর্থাৎ ইনডিফারেন্ট স্টেজ বলা হয়, ইনডিফারেন্ট গোনাড বলা হয় আর্লি স্টেজে, যেটা এখনো মেল ফিমেল আইডেন্টিফাইড হয় না। অর্থাৎ এটা ডেফিনেটলি 4 মান্থসের পূর্বে। তখন কি হয়, যে যেহেতু জার্ম সেলগুলি ডিফারেন্সিয়েটেড হয় নাই, এই এক একটা জার্ম সেলকে ঘিরে ওই যে এই জার্ম সেলটা মেল হবে না ফিমেল হবে, সেটা কি হবে, সেটা ডেফিনেটলি ডিএনএ বা এনকোডিং জেনেটিক ম্যাটেরিয়ালস দ্বারা আইডেন্টিফাইড হয়। বা বাচ্চার যে সেক্স ডিটারমিনেশন ইজ আনাদার পার্ট, আমরা অত ডিপে যাব না। তো সেক্স ডিটারমিনেশন যখনই হয়ে যাবে, সেক্স ডিটারমিনেশন হওয়ার পরে ইফ ইট ইজ ফিমেল, ইচ জার্ম সেল ইজ সারাউন্ডেড বাই a sphere of flat supporting cells। এভাবে এক একটা করে কি হবে, প্রিমোর্ডিয়াল ফলিকল তৈরি হবে এবং জার্ম সেলস ডিফারেন্সিয়েট ইনটু প্রাইমারি ওসাইট। তখন এই জার্ম সেলগুলো ডিফারেন্সিয়েটেড হইতে প্রাইমারি ওসাইট হবে এবং প্রাইমারি ওসাইট হওয়ার পরে কমেন্স মিওসিসের কিছু অংশ সম্পন্ন হবে। তারপরে এই মিওসিস 1 স্টেজে এটা থেমে যাবে। থেমে যাওয়ার পরে তোমাদেরকে ওই যে গ্যামেটোজেনেসিসে পড়িয়েছিলাম, এই বাচ্চার আর্লি স্টেজে অর্থাৎ এমব্রায়োনিক স্টেজে এর ডেভেলপমেন্ট শুরু হয়েছিল গ্যামেটোজেনেসিস, এইখানে থেমে গেল। এরপরে যখন সে অ্যাডাল্ট হবে তখন আবার ফার্দার ডেভেলপমেন্ট হবে। বহু বছর পরে যখন সে জন্ম নিল, কয়েক বছর হলো, মানুষের ক্ষেত্রে কয়েক বছর, 8, 9, 10, 11, 12 লাগে, গরুর ক্ষেত্রে কখনো 1.5, 2, বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো এইরকম স্টেজে গিয়ে আবার ফার্দার এই ডেভেলপমেন্টটা শুরু হয়। এটা হলো ওভারি, যেটা ফিমেলের ক্ষেত্রে। তাহলে আমরা একটু দেখি যে মেলের ক্ষেত্রে কি হচ্ছে। আচ্ছা, আমরা মেলের ক্ষেত্রে কি দেখব, মেল সেমিনিফেরাস কর্ডস তৈরি হবে। ওই যে গোনাডাল কর্ডসটা হাইপারট্রফিড হয়ে সেমিনিফেরাস কর্ডস তৈরি হবে। সেমিনিফেরাস কর্ডস কি, সেমিনিফেরাস কর্ডসটা হলো জার্ম সেলস গুলি, সেমিনিফেরাস কর্ডস ডিফারেন্সিয়েট ইনটু স্পারমাটোগোনিয়া এন্ড বিকাম ডরমেন্ট। স্পারমাটোগোনিয়া হলো, সেটা হলো এমব্রায়োনিক স্টেজে এবং এটা তখন থেকে সুপ্ত অবস্থায় থাকবে। যখন সে পিউবার্টিতে যাবে, এই সেমিনিফেরাস কর্ডসটা কি হবে, ক্যানালাইজড হয়ে যাবে এবং তারা কি করবে, সেমিনিফেরাস টিউবিউল তৈরি করবে। এটাই হলো মজার বিষয় যে টেস্টিসটা কিন্তু পিউবার্টি আসার আগ পর্যন্ত ফুললি ডেভেলপ হয় না, অর্থাৎ ইনিশিয়াল পার্ট অফ ডেভেলপমেন্ট কমপ্লিট হয় এমব্রায়োনিক স্টেজে, কিন্তু ফাইনালাইজেশন অথবা কমপ্লিট ম্যাচুরেশন তো হয় সেটা হলো পিউবার্টিতে, তার ম্যাচুরেশনটা শুরু হয়। তারপরে কি, স্পারমাটোগোনিয়া ইনিশিয়েট স্পারমাটোজেনেসিস ডিপ কর্ডস দ্যাট ল্যাক জার্ম সেলস। এই কর্ডগুলির মধ্যে যেটাতে জার্ম সেল নাই, বিকাম দ্য টিউবিউল অফ প্রিটি টেস্টিস। তোমাদের মনে আছে কিনা, এই যে সেমিনিফেরাস টিউবিউল গুলি আলটিমেটলি সেন্ট্রাল এরিয়া অফ দ্য টেস্টিস এসে কি হবে, এটা
রেটি টেস্টিস হয়ে যাবে, এটা হলো ডাক্ট সিস্টেম তৈরি হবে, এই দিক দিয়ে রিলিজ হবে। এছাড়াও কি আছে, সাপোর্টিং কিছু সেল থাকে যেগুলোকে সাস্টেন্টিকুলার বা শার্টেলি সেল এবং ইন্টারস্টিশিয়াল সেল আছে, দুই ধরনের সেল। সাপোর্টিভ সেল আছে দুই ধরনের, সাস্টেন্টিকুলার সেল এবং আছে হলো ইন্টারস্টিশিয়াল সেল। এখন দেখো সাস্টেন্টিকুলার সেলস এরা কোথায় থাকে, ওয়াল অফ দ্য সেমিনিফেরাস টিউবুল। আমি তোমাদেরকে যখন হিস্টোলজি পড়ালাম, এই হিস্টোলজিতে দেখিয়েছিলাম যে একটা যদি সেমিনিফেরাস টিউবুল, ওই টেস্টিসের ভিতরে একটা যে স্মলার ইউনিট অফ দা টেস্টিস যদি আমরা সেকশন করি, তাহলে এই যে সেমিনিফেরাস টিউবুলার ওয়ালে দেখতে পাবো কি সাস্টেন্টিকুলার সেল। সাস্টেন্টিকুলার সেলের কাজ কি, দে সিক্রেট ইনহিবিটরি ফ্যাক্টরস দ্যাট সাপ্রেস দ্য স্পারমাটোজেনেসিস এন্ড ফিমেল ডাক্ট ডেভেলপমেন্ট। এই জিনিসটা হলো খুবই ইন্টারেস্টিং। এবং আমাকে মনে করিয়ে দিও, ক্লাস শেষে একটা কথা বলবো যে কেন মেল ফিমেল, যেটা তোমাদের কোনো এক বন্ধু সম্ভবত হায়নার উদাহরণ দিয়ে একটা কথা বলেছিল, এটা এখানে কিছুটা ক্লিয়ার হবে, কিছুটা। সেটা হচ্ছে ফিমেল ডাক্ট ডেভেলপমেন্ট। ফিমেল ডাক্ট কোথা থেকে আসে, সেটা হলো প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে আসে, হলো মূলত ফিমেল ডাক্ট। এই ফিমেল ডাক্ট সিস্টেমকে ডেভেলপমেন্টকে সাপ্রেস করে রাখে, বন্ধ করে রাখে, সেটা হচ্ছে সাস্টেন্টিকুলার সেলের অ্যাক্টিভিটিটা। এছাড়া হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। ইন্টারস্টিশিয়াল সেল কোথায় থাকে, ইন্টারস্টিশিয়াল সেল থাকে আউটসাইড অফ দ্য সেমিনিফেরাস টিউবুল। কোথায়, কয়েকটা সেমিনিফেরাস টিউবুলের মাঝামাঝি থাকে হলো ইন্টারস্টিশিয়াল সেল। যদি আমরা কখনো হিস্টোলজিতে তোমাদেরকে দেখানোর সুযোগ পাই, আমি দেখাবো, কিছু স্লাইড আমার কাছে আছে সেগুলি থেকে, যে ইন্টারস্টিশিয়াল সেলগুলি বিভিন্ন সেমিনিফেরাস টিউবুলের মাঝামাঝি থাকে। তো আউটসাইড অফ দ্য সেমিনিফেরাস টিউবুল থাকে, দে বিকাম টু পপুলেশন, দুই ধরনের পপুলেশন। ওয়ান প্রোডিউসেস অ্যান্ড্রোজেন হরমোন ইমিডিয়েটলি, the other population delays the androgen production until the sexual maturity, অর্থাৎ তারা সেক্সুয়াল ম্যাচুরিটির সময়ে অ্যান্ড্রোজেন হরমোন তৈরি করবে। এই অ্যান্ড্রোজেনটাই মূলত স্টিমুলেট দা মেল জেনিটালিয়া ডেভেলপমেন্ট। এছাড়াও কি, এই যে মেসোথেলিয়ামের যে কথা বলছি, সিলোমের যে কাভারিং, এই সিলোম কাভারিং বিকামস দা টেস্টিস এর কি ভিসেরাল পেরিটোনিয়াম, and mesenchyme deep to the mesothelium becomes the tunica albuginea of testis. হ্যাঁ, এই যে টেস্টিসটা তৈরি হইল গোনাডাল রিজের ওইখানে, গোনাডাল উপরের ছবিটা দেখো, এই যে গোনাডাল রিজ ছিল কিন্তু কি মেসোনেফ্রোসের পাশাপাশি, মেসোনেফ্রোসের পাশাপাশি ছিল হচ্ছে ওখান থেকে টেস্টিস তৈরি হলো। কিন্তু টেস্টিস কি ওই জায়গায় থাকে? গরুর ক্ষেত্রে টেস্টিস কোথায় থাকে? কি হলো, সবাই আছো তোমরা? ইনগুইনাল রিজন। এক্স্যাক্টলি, ইনগুইনাল রিজন। এখন এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে টেস্টিস কোথায় আছে, একদম উপরে, অর্থাৎ ভার্টেব্রাল কলামের নিচে, ভার্টেব্রাল কলামের নিচে। এটা হলো অ্যাবডোমিনাল রিজন, পেলভিক রিজনের কিঞ্চিত সামনে। এই রিজন থেকে কি হবে দেখো, ধীরে 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 এই কি টেস্টিসটা ধীরে ধীরে নিচে নামবে। এটাকে কি বলে, ডিসেন্ট অফ দা টেস্টিস। এই ধীরে 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 টেস্টিসটা নিচে নামবে। এখানে এই যে একটা লিগামেন্টের মতো তৈরি হয়, এটাকে বলে গুবার্নাকুলাম টেস্টিস। এই গুবার্নাকুলাম দ্বারা এটা কিছুটা হচ্ছে, আমরা অনেক সময় দড়ি দিয়ে কিছুটা গাছ টানি না, এই ধরনের। এখানে এই গুবার্নাকুলামটা তৈরি হয়, এখানকার কিছু ফ্লুইড, এটা মূলত হচ্ছে থকথকে জেলির মতো একটা জিনিস। এটা ফাইব্রাস স্ট্রাকচার, ওরকম স্ট্রং কিছু না, এটা হলো কিছুটা জেলের মতো থকথকে। আর যেহেতু এটা আর্লি এমব্রায়োনিক স্টেজে, এখানে স্ট্রং কানেকটিভ টিস্যু কিন্তু খুব কম থাকে, বরং এখানে থকথকে জেলের মতো সফট টিস্যুই বেশি। তো এই গুবার্নাকুলাম টেস্টিস, কিন্তু গুবার্নাকুলামটা হলো সে ধরনের একটা অর্গান বা সে ধরনের একটা স্ট্রাকচার, যেটার সাপোর্টে টেস্টিসটা ধীরে 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 ইনগুইনাল ক্যানেল দিয়ে নিচে নামে। এই যে দেখো, প্রথম ছবিটা দেখো, দ্বিতীয় ছবিটা দেখো, তৃতীয় ছবিটা দেখো, দেখো টেস্টিসটা কোথা থেকে কোথায় নেমে আসছে। বোঝা গেছে? খুব ইন্টারেস্টিং জিনিস। বোঝা গেছে কিনা? জি স্যার।
একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে আছে অল্প কিছু ডাক্ট সিস্টেম। আমি ডাক্ট সিস্টেমের ডিটেলসে যাব না, খুবই ব্রিফ আইডিয়া দিব। সেটা হচ্ছে মেল এবং ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে মূলত মেসোনেফ্রিক বা ওলফিয়ান ডাক্ট থেকে তৈরি হবে হচ্ছে মেলের ডাক্ট সিস্টেম, আর ফিমেলের থেকে তৈরি হবে কোনটা, প্যারামেসোনেফ্রিক বা মুলেরিয়ান জেনিটাল ডাক্ট থেকে তৈরি হবে। বোঝা গেছে? মেসোনেফ্রিক ডাক্ট বা ওলফিয়ান ডাক্টটা মূলত ডেভেলপ বা অ্যাক্টিভ থাকে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে ডেভেলপড থাকে হচ্ছে প্যারামেসোনেফ্রিক বা মুলেরিয়ান ডাক্ট। দুটার ক্ষেত্রেই দুই সিস্টেম থাকে, কিন্তু মেলের ক্ষেত্রে একটা অ্যাক্টিভ, ফিমেলের ক্ষেত্রে একটা অ্যাক্টিভ। যে কথাটা স্যার, তোমাকে, হ্যাঁ বলো সবটা। স্যার এই দুইটার অ্যাক্টিভিটির উপরেই কি স্যার পরে মানে ডিফারেন্সটা ডিপেন্ড করবে, মানে মেল আর হ্যাঁ ফিমেল অর্গানের? হ্যাঁ, সেক্স ডিটারমিনেশন হবে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালস, জেনেটিক কোড দ্বারা। হওয়ার পরে এই দুটা ডাক্টের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আলটিমেটলি মেল হবে অথবা ফিমেল হবে। বোঝা গেছে? এবং দুটাই মানে মেল ফিমেলের মধ্যে, মেলের মধ্যে দুইটা থাকে, ফিমেলের মধ্যেও দুটাই থাকে, কিন্তু দুটা থাকে ডরমেন্ট স্টেজে। তোমাদেরকে ওই যে হায়না নিয়ে কে যেন প্রশ্ন করেছিল, যে হায়নার আমি করছিলাম। এটা হলো তার মূল কথা, মূল কথা হলো জি এটাই। স্যার, বুঝতে পারছি। তোমার যদি ইন্টারেস্ট থাকে আরো একদিন আমার কাছে বসো, ওটা নিয়ে আরো ডিটেলস কথা বলা যাবে। ক্লাসটা বেশি লম্বা, বেশি ডিটেলসে যেতে পারি না এ নিয়ে। এরপরে এসো টেস্টিকুলার হরমোনস ডিটারমাইন্স, টেস্টিকুলার হরমোনটা ডিটারমাইন্স কি করে, হুইচ ডাক্ট সিস্টেম ডেভেলপ। তাহলে মুলেরিয়ান ডেভেলপ করবে নাকি উলফিয়ান ডেভেলপ করবে, এটা কি করবে টেস্টিকুলার হরমোন। কিভাবে? মেল ডাক্ট সিস্টেম রিকোয়ার্স টেস্টোস্টেরন, ইন্টারস্টিশিয়াল টেস্ট থেকে টেস্টোস্টেরন হরমোন হবে নিশ্চিত হবে, এটার দ্বারা মেল সিস্টেম অ্যাক্টিভ হবে। আবার ফিমেল ডাক্ট সিস্টেম ইজ সাপ্রেসড বাই অ্যান ইনহিবিটরি হরমোন রিলিজড বাই দ্য সাস্টেন্টিকুলার সেল, যেটা আগেও বললাম। এরপরে কি হবে, ফিমেল ডাক্ট সিস্টেম হলে কি হবে, ইন অ্যাবসেন্স অফ দ্য টেস্টোস্টেরন, যদি টেস্টোস্টেরন না হয় তাহলে কি হবে, মেসোনেফ্রিক ডাক্টস ফেইল টু ডেভেলপ, তখন আর মেসোনেফ্রিক ডাক্ট ডেভেলপ করবে না। তাহলে cranial niche of the east paramesonephric duct remains open and forms the future uterine tube. এই যে বললাম ওভারি তৈরি হলো, ওভারির পরের অংশই কি, ইউটেরাইন টিউব। ইউটেরাইন টিউবের তিনটা অংশ থাকে, ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এন্ড ইস্টমাস। এই যে ন্যারো, খুবই ন্যারো একটা টিউবের মতো অংশ, এটাই হলো ইউটেরাইন টিউব। তাহলে কি ক্রেনিয়াল রিজন অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট, প্যারামেসোনেফ্রিক ডাক্ট যেটাকে আমরা বলছি মুলেরিয়ান ডাক্ট, remains open and forms the future uterine tube. Caudal to the level of the inguinal fold, যেটাকে বলছি আমরা gubernaculum, each paramesonephric duct become the uterine horn. Uterine horn বলছি। Further caudally আরো একটু পিছনে আসে, bilaterally paramesonephric ducts shift medially and fuse into the single tube that ends blindly to contact with the urogenital sinus. The fused duct system, uterine body and cervix and the cranial third of the vagina form করে এই fused duct system। এটা হলো খুবই সংক্ষেপে ডাক্ট সিস্টেম অফ দ্য ফিমেল। এখন ডাক্ট সিস্টেম অফ দ্য মেল যদি আমি বলি তাহলে বলবো যে প্যারামেসোনেফ্রিক ডাক্ট রিগ্রেস ডিউ টু দ্য inhibitory hormone produced by the sustentacular cell of the testis. সাস্টেন্টিকুলার সেল থেকে হরমোন নিঃসরিত হওয়ার কারণে প্যারামেসোনেফ্রিক ডাক্ট, মুলেরিয়ান ডাক্টটা সাপ্রেসড হয়ে গেল। তাহলে কি হবে, সেভারাল প্যারামেসোনেফ্রিক টিউবিউলস বিকাম দ্য ইফারেন্ট ডাক্টিউলস, যেটা বলছি যে টেস্টিস থেকে যেটা পিছনের দিকে রান করবে, পার্ট অফ দ্য এপিডিডাইমিস। The cranial region of the mesonephric duct undergoes extensive elongation and coiling to become the epididymis. The remainder of the duct enlarges and become ductus efferentus. The mesonephric duct, ductus deferens, empties অর্থাৎ ফাঁকা করে drain করে দেয় into the region of the urogenital sinus that becomes the pelvic urethra. এভাবে ডাক্ট সিস্টেমটা ডেভেলপ করবে। আমি ডাক্ট সিস্টেমে বেশি ডিটেলস দিতে পারিনি, এটুকু যদি মনে রাখো তোমাদের যে কোনো পরীক্ষা যে কোনো ইয়াতে তোমরা খুবই ভালো করবে। আর যাদের আরো ডিটেলস করার সুযোগ আছে আমি নোটে কিছুটা ডিটেলস দিব, আর তাদের জন্য টেক্সট বুকটা আমরা রেফারেন্স হিসাবে
পাস করব। এখানে মেল ফিমেলের ডেভেলপমেন্টাল স্টেজে কিছু চেঞ্জ হয়, কোনটা কি স্টেজ সেটা একটু দেখিয়েছি। কোনো কোশ্চেন আছে? স্যার কততম উইকে ডিফারেন্সিয়েট করা যাবে যে বেবিটা মেল নাকি ফিমেল হবে? স্পেসিফিক বলতে গেলে তোমাকে জানাতে হবে আমার পরে, কারণ হলো অ্যারাউন্ড দ্য 4 মান্থস এটা ডিফারেন্সিয়েটেড হয়ে যায়, যার শুরু হয় হলো কত বলেছিলাম অ্যারাউন্ড দ্য 4th উইক অফ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ নার্ভাস সিস্টেম। আর স্যার এটা কি স্যার এক এক প্রাণীতে স্যার আলাদা ডেফিনেটলি নাকি? আলাদা, ডেফিনেটলি আলাদা। কারণ তুমি যদি বলো, দেখো যে একটা ছাগলের ক্ষেত্রে পিরিয়ড কত, মানে তার জেস্টেশন পিরিয়ড কত, 150 ডেজ, অ্যারাউন্ড 150 ডেজ। 120 হোয়ারেস সেটা তো লাগে না স্যার। তুমি যদি বোভাইনের ক্ষেত্রে চিন্তা করো, সেক্ষেত্রে কত লাগে? 280। বোভাইনের ক্ষেত্রে 280 ডেজ, 270 ডেজ। তো অবশ্যই সেক্স ডিফারেন্স ইয়াটা তার উপরে ডিপেন্ড করবে যে টোটাল লেংথ অফ এমব্রায়োনিক স্টেজ, বুঝে গেছে? অবশ্যই। জি স্যার। এবং অবশ্যই সেটা মেলের চেয়ে মানে সরি হিউম্যানের চেয়ে ডিফারেন্ট। আর কোনো কোশ্চেন? তোমাদের কোশ্চেন থাকার কথা না, মনে হয় পরবর্তী ক্লাসের সময় শুরু হয়ে যাচ্ছে, এটা নিয়ে তোমরা একটু অরিড, তাই তো? জি স্যার। ঠিক স্যার আছে, আজকে ভিডিওটা দিবেন? হ্যাঁ দিব, পরে এক সময় দিয়ে দিব। তবে আজকেরটা পড়তে হবে, আজকের না, মানে পুরো ডেভেলপমেন্ট অফ দ্য ডিফারেন্ট সিস্টেমস এটা খুব ভালো করে পড়তে হবে, বোঝার